সামরিক স্থাপনায় পাল্টাপাল্টি হামলা ইরান ইসরায়েলের। সংঘাতে জড়ানো নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত 2 সপ্তাহের মধ্যে। যোগ দিলে নরক হবে পুরো অঞ্চল, তেহরানের হুঁশিয়ারি। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রমাণ পায়নি জাতিসংঘ। নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আজ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র যুক্ত হবে কিনা এই বিষয়ে 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে তেহরান বলেছে, যুক্তরাষ্ট্র সংঘাতে যোগ দিলে নরকে পরিণত হবে পুরো অঞ্চল। আর নেতানিয়াহু জানিয়েছেন, শাসক পরিবর্তন নয়, ইরানের পরমাণু ও ব্যালিস্টিক কর্মসূচি ধ্বংস করাই তাদের মূল লক্ষ্য। এদিকে 7ম দিনে সামরিক স্থাপনায় পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইরান ইসরায়েল। এতে ক্ষয়ক্ষতি বাড়ছে দুপক্ষেরই। পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে ইরান ও ইসরায়েল। ইসরায়েলি ড্রোন ও বিমান একযোগে আঘাত হেনেছে তেহরানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা শাখার বিশেষ বাহিনীর সদর দফতর, সম্প্রচার কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ভবনে চালানো হয়েছে হামলা। ইসরায়েল বলছে, এসব স্থাপনায় তাদের জন্য কৌশলগত হুমকি। প্রতিটি হামলার লক্ষ্য ছিল ইরানকে দুর্বল করে দেয়া এবং পরমাণু কর্মসূচির সক্ষমতা ধ্বংস করা। তেহরানে হামলার পর একাধিক জায়গায় অনুষ্ঠিত হয় নিহতদের জানাজা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের আহবাজ শহরে কফিন বহন করে শোক মিছিলে অংশ নেন শত শত মানুষ। ইরান দাবি করছে, সাধারণ মানুষের উপরও হামলা চালাচ্ছে ইসরায়েল। যদিও এসব হামলাকে সুনির্দিষ্ট সামরিক অভিযানের অংশ বলে দাবি করছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলি হামলার জবাবে ক্ষেপণাস্ত্র ও শতাধিক ধরনের ড্রোন দিয়ে পাল্টা আঘাত হেনেছে ইরানও। ইসরায়েলের একটি হাসপাতাল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ইসরায়েলি বাহিনী দাবি করছে, ইরানের হামলায় সামরিক ঘাঁটি ছাড়াও বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব ভবন ঢাল হিসেবে ব্যবহার করছে বলে দাবি ইরানের। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় যোগ দিলে পুরো অঞ্চলে নেমে আসবে নরক, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের যুদ্ধ নয়। তার মতে, যদি প্রেসিডেন্ট ট্রাম্প এতে জড়ান, তবে ইতিহাসে তিনি চিহ্নিত হবেন এমন এক নেতা হিসেবে যিনি এমন একটি যুদ্ধে পা রেখেছিলেন যার সঙ্গে তার দেশের স্বার্থের কোনো মিল ছিল না। এদিকে ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামলা শুরুর বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের বিষয়ে 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মধ্যে কয়েক দফা ফোনালাপ হয়েছে। ইরান বলছে, যদি ইসরায়েল হামলা বন্ধ না করে, তারা পরমাণু আলোচনায় ফিরবে না। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, পরমাণু কর্মসূচি থামানোই ট্রাম্পের প্রধান লক্ষ্য। তবে প্রয়োজনে শক্তি প্রয়োগে পিছপা হবেন না তিনি। ইসরায়েলি সামরিক গোয়েন্দা প্রধানের মতে, ইরান এখন আর দূরবর্তী হুমকি নয়, বরং সরাসরি সংঘাত উপযোগী শক্তি। সে অনুযায়ী হামলার গতি আরও বাড়াতে যাচ্ছে তেল আবিব। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য জুড়ে নিরাপত্তা জটিল হয়ে পড়েছে। আকাশপথ বন্ধ থাকায় নৌপথে সাইপ্রাসে পৌঁছেছে শত শত ইসরায়েলি নাগরিক। তীব্র হামলার মধ্যেও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, শাসক পরিবর্তন নয়, বরং পরমাণু ও ব্যালিস্টিক কর্মসূচি ধ্বংস করাই তাদের মূল লক্ষ্য। তবে এর ফলস্বরূপ ইরানি সরকার দুর্বল হয়ে পড়লেও তা হবে কেবল একটি ঘটনা প্রবাহ, কোনো নির্ধারিত উদ্দেশ্য নয়। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ পায়নি জাতিসংঘ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। বলেন, অতীতে পারমাণবিক অস্ত্র উন্নয়নের সঙ্গে দেশটির সম্পর্ক থাকলেও বর্তমানে সেই উপাদানগুলো পাওয়া যায়নি। ইরান পরমাণু কর্মসূচির নামে পারমাণবিক বোমা বানাচ্ছে এমন দাবি করে দেশটিতে হামলা শুরু করে ইসরায়েল। গেল মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেন, পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে তেহরান খুব কাছাকাছি অবস্থানে পৌঁছে গেছে। যদিও তার গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড আগেই জানান, ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে এমন প্রমাণ নেই। এবার একই কথা জানালো জাতিসংঘ। সংস্থাটির পর্যবেক্ষক দল জানিয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ তারা পায়নি। এরই মধ্যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা
সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি এক সাক্ষাৎকারে বলেন, কে সঠিক এবং কে ভুল তা নিয়ে প্রতিযোগিতা চলছে। ইরান হয়তো পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রাখে, তবে এটিকে একটি কার্যকর পারমাণবিক অস্ত্রে রূপান্তর করতে আরও প্রযুক্তি ও ব্যাপক পরীক্ষা প্রয়োজন। তিনি আরও বলেন, অতীতে কিছু কার্যকলাপ ছিল যা পারমাণবিক অস্ত্র উন্নয়নের সঙ্গে সম্পর্কিত, কিন্তু বর্তমানে সেই উৎপাদনগুলো পাওয়া যায়নি। ইরান বরাবরই বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, সেই সঙ্গে আন্তর্জাতিক আইনের আওতায় এটি পরিচালনা করার অধিকার রাখে বলেও জানায় তেহরান। এদিকে ইরানে ইসরায়েলের হামলার আগে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, আইএইএ যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে কোনো নিন্দা প্রকাশ না করে তাহলে তেহরান সংস্থাটির সঙ্গে সহযোগিতা সীমিত করবে। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইসরায়েলি বাহিনীর হামলা থেকে প্রাণ বাঁচাতে তুরস্কের সীমান্ত শহর ভানের দিকে ছুটছেন ইরানের শত শত বাসিন্দা। ক্রমেই বাড়ছে আশ্রয় প্রার্থীর ঢল। হোটেলগুলোতে উপচে পড়া ভিড় দেখা দিয়েছে। একই দৃশ্য ইসরায়েলেও। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে সাইপ্রাসে সরিয়ে নেওয়া হয়েছে ১৫০০ ইসরায়েলিকে। তুরস্কের ভান শহরে ইরানিদের আগমন বেড়েছে হঠাৎ করেই। ইসরায়েলি বাহিনীর হামলা থেকে প্রাণে বাঁচতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন ঘরছাড়া এ বাসিন্দারা। ভিসাবিহীন ৯০ দিন থাকার সুযোগে অনেকেই আশ্রয় নিয়েছেন এই সীমান্ত শহরে। জানা গেছে, কাপিকয় সীমান্ত দিয়ে প্রতিদিনই প্রবেশ করছেন শত শত ইরানি, কেউ পরিবার নিয়ে, কেউ বা একা। এদিকে যুদ্ধপীড়িত ইরানিদের ঢল সামাল দিতে হিমশিম খাচ্ছে ভান শহরের হোটেলগুলো। বেশিরভাগ রুমই নেওয়া হয়ে গেছে গেল মঙ্গলবার থেকে। জানা গেছে, এই মৌসুমে অন্যান্য সময়ে হোটেলে ৫০% ইরানি অতিথি থাকলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৮০%। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এমন প্রত্যাশা রাখছেন হোটেল ব্যবস্থাপকেরা। আশা করছি এই বিপজ্জনক পরিস্থিতি দ্রুত কেটে যাবে। দুই দেশ নিজেদের মধ্যে সংঘাত মিটিয়ে নেবে, দুই দেশের মানুষ যাতে সুখে শান্তিতে থাকতে পারে সেই ব্যবস্থা করবে। ভান শহর থেকে অনেকেই যেতে চাইছেন তুরস্কের ইস্তাম্বুল কিংবা আঙ্কারায়, কিন্তু অতিরিক্ত চাহিদার চাপে দূরপাল্লার বাস মিলছে না সহজে। সংকট দেখা দিয়েছে বিমানের টিকিট প্রাপ্তিতেও। এ কারণে বাধ্য হয়ে অনেকেই রয়ে যাচ্ছেন সীমান্ত শহরে। আর এই অনিশ্চয়তা বাড়াচ্ছে উদ্বাস্তুদের দুর্ভোগ। সংঘাত চান না দাবি করে তারা বলছেন, নিরাপদে যেন নিজ ঘরে ফিরে যেতে পারেন, এইটুকুই তাদের চাওয়া। এদিকে তেল আবিব তেহরানের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার কারণে অনিশ্চয়তা দেখা দিয়েছে ইসরায়েলিদের মধ্যেও। প্রাণে বাঁচতে নিরাপদে সরে যাচ্ছেন তারাও। বুধবার বিলাসবহুল ক্রুজশিপ MS ক্রাউন আইরিশে করে ১৫০০ ইসরায়েলিকে সাইপ্রাসে নিয়ে যাওয়া হয়। কাকুলি আখতার, সময় সংবাদ। ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ হয়েছে। হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভে ফুঁসে ওঠেন তরুণরা। অবিলম্বে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবি জানান তারা। এ সময় ইসরায়েলপন্থীরা বিক্ষোভকারীদের বাধা দিলে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে জড়ো হন শতাধিক বিক্ষোভকারী। রাস্তায় ইরানি পতাকা ও হাতে প্লেকার্ড নিয়ে ইরানে ইসরায়েলি আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধের স্লোগানে মুখর হয়ে ওঠে ওয়াশিংটনের রাজপথ। বিক্ষোভকারীদের অভিযোগ, ইসরায়েল যে অস্ত্রের অজুহাতে হামলা করছে সেটির অস্তিত্বেরই কোনো প্রমাণ নেই। বিক্ষোভে পাল্টা অবস্থান নেন ইসরায়েলপন্থীরাও। ভিড়ের মধ্যে কয়েকজন ইসরায়েলি পতাকা ওড়ালে উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানটিতে। পরে পুলিশ এসে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা থামায়। প্রতিবাদে অংশ নেন অর্থোডক্স ইহুদিরাও। ইরানে জায়োনিস্ট হামলার নিন্দা জানান তারা। আমি শান্তির পক্ষে। আমি জানি না তারা কি করছে। সরকার প্রধানরা সবচেয়ে খারাপ কাজগুলোই করছে। টানা সপ্তম দিনের মতো ইরান ইসরায়েল সংঘাতে হতাহত হয়েছেন দুই দেশের বহু মানুষ। ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৬৩৯ জন, যার বেশিরভাগই বেসামরিক। অন্যদিকে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৪ জন। নিহতদের সবাই সাধারণ মানুষ বলে দাবি তেল আবিবের। কাকুলি আখতার, সময় সংবাদ। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার ও বৈশ্বিক শান্তি এবং নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছে উত্তর কোরিয়া। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের ওপর ইসরায়েলের হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ। তেহরানের আত্মরক্ষার অধিকার নিয়ে প্রশ্ন তুলে উল্টো আগুনে ঘি ঢালছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা জোট বলে অভিযোগ করেছে পিয়ংইয়ং।
গেল শুক্রবার থেকে ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘনিষ্ঠ সামরিক কর্মকর্তাদের হত্যার দাবিও করছে তেল আবিব। যদিও বিভিন্ন গণমাধ্যম বলছে নেতানিয়াহু বাহিনীর বিমান হামলার আঘাতে হতাহতদের বেশিরভাগই সাধারণ ইরানি। চলমান সংঘাতে বৃহস্পতিবার ইরানের পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনায় ইসরায়েলের সামরিক হামলা মানবতাবিরোধী অপরাধ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং। রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA-তে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ইরানি সাধারণ নাগরিকদের হত্যার দায় এড়াতে পারে না তেল আবিব। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ইসরায়েল রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদে লিপ্ত। দেশটি পুরো অঞ্চলে যুদ্ধের আগুন ছড়িয়ে দিচ্ছে। একই সঙ্গে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার ও বৈশ্বিক শান্তি এবং নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়েছে পিয়ংইয়ং। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় শক্তিগুলোকেও সাবধান করেছে উত্তর কোরিয়া। তারা বলেছে, ইরানের আত্মরক্ষার অধিকার নিয়ে প্রশ্ন তুলে উল্টো আগুনে ঘি ঢালছে পশ্চিমা জোট। যে কোনো সামরিক পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এমন সতর্ক বার্তাও দিয়েছে পিয়ংইয়ং। রাহানুল রানা, সময় সংবাদ। 2018 সালে তেহরান থেকে 500 কেজি পরমাণু কর্মসূচি সম্পর্কিত নথি চুরি করেছিল মোসাদ। ওই ঘটনার পর খুন হতে থাকেন একের পর এক ইরানি পারমাণবিক বিজ্ঞানী। পরীক্ষাগারে বিস্ফোরণ, সাইবার হামলা ও গুপ্তচর বৃত্তির ঘটনায় উত্তপ্ত হতে থাকে তেহরান তেল আবিব দ্বন্দ্ব। বিশ্লেষকরা বলছেন, 7 বছর পর সেই গোপন পারমাণবিক কর্মসূচির নথির জেরেই নতুন করে দেখা দিয়েছে ইরান ইসরায়েল প্রাণঘাতী সংঘাত। এক সপ্তাহ ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে ইরান ইসরায়েল। শুরুতেই ইসরায়েল আকস্মিক হামলা চালিয়ে বসে তেহরানের পারমাণবিক স্থাপনায়। কিন্তু হঠাৎ করে ইসরায়েল কেন হামলা চালালো এ নিয়ে সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। 2018 সালের জানুয়ারি মাসে তেহরানের একটি সুরক্ষিত আর্কাইভে ঢুকে পড়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি বিশেষ দল। মাত্র 6.5 ঘন্টার মধ্যে তারা চুরি করে 50,000 নথি ও 163টি সিডি। সবই ইরানের গোপন পরমাণু অস্ত্র কর্মসূচি সংক্রান্ত বলে দাবি মোসাদের। তারা বলে, ইরানের লক্ষ্য ছিল বোমা ডিজাইন, ওয়ারহেড উন্নয়ন আর শাহাব 3 ক্ষেপণাস্ত্রে ফিটিংয়ের ব্লুপ্রিন্ট। 3 মাস পর সেই নথি উন্মোচন করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বিশ্বমঞ্চে ইরানকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে তৎকালীন ট্রাম্প প্রশাসনকে 2015 সালের পারমাণবিক চুক্তি থেকে সরে আসতেও উদ্বুদ্ধ করে ইসরায়েল। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা গোয়েন্দারা নথি চুরির সত্যতা স্বীকার করে। দাবি করা হয়, চুক্তির পরও ইরান গোপনে কর্মসূচি চালিয়ে গেছে, যদিও এমনটা বরাবরই অস্বীকার করেছে তেহরান। গোপন পরীক্ষাগারে বিস্ফোরণ, সাইবার হামলা ও গুপ্তচর বৃত্তির ঘটনায় উত্তপ্ত হতে থাকে তেহরান তেল আবিব দ্বন্দ্ব। ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে সক্রিয় করে হিজবুল্লাহ হামাস সহ আঞ্চলিক নেটওয়ার্ক। সবশেষ চলতি বছর জুনে ইরানে বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। ইরানের পারমাণবিক ও সামরিক ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়ার দাবি করে। ইসরায়েলি হামলায় প্রাণ হারান অনেকে। পাল্টা জবাবে তেহরানও শত শত ক্ষেপণাস্ত্র ছোড়ে আঘাত হানে তেল আবিব সহ বিভিন্ন শহরে। মোসাদের চুরি করা সেসব গোপন নথির জেরেই ফের উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে ইসরায়েল ইরানের মধ্যে। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানে হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ট্রাম্পের এমন ঘোষণার পর বিশ্ববাজারে কমতির দিকে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বার্তা সংস্থা রয়টার্স বলছে, বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি কমেছে 0.48%, আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম কমেছে 0.37%। এদিকে এশিয়ার শেয়ার বাজারে পতন হওয়ায় ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার। ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলার পর থেকেই বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। $76.70 উঠে যায় প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ব্যারেল প্রতি বিক্রি হয় $75.14। তবে ইরানে হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর ঘুরে গেছে জ্বালানি তেলের বিশ্ববাজার। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি কমেছে 37 সেন্ট, বিক্রি হচ্ছে $76.33। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেল প্রতি কমেছে 28 সেন্ট, প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে $74.86। এদিকে যুদ্ধের প্রভাবে এশিয়ার শেয়ার বাজারে কিছুটা পতন দেখা দিয়েছে। জাপান, তাইওয়ান এবং হংকংয়ের বাজারে সূচক পড়েছে প্রায় 1% মতো। নিরাপদ বিনিয়োগ হিসেবে চাহিদা বেড়েছে স্বর্ণের। এর ফলে মূল্যবান এই ধাতুর দাম 0.3% বেড়ে আউন্স প্রতি বিক্রি হচ্ছে $3,378।
শুভ খান, সময় সংবাদ। আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর বড় পরিবর্তন এনেছে এয়ার ইন্ডিয়া। শুক্রবার থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত আন্তর্জাতিক রুটে 15% বড় বিমান কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান সংস্থাটি। এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, নিরাপত্তাজনিত পরিস্থিতি খতিয়ে দেখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়ার জন্য আহমেদাবাদ বিমান দুর্ঘটনা যেন ভয়াবহ এক দুঃস্বপ্ন। 270 জন মানুষের প্রাণহানির এই দুর্ঘটনার ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি ভারতের বিমান পরিবহন সংস্থাটি। দুর্ঘটনার এক সপ্তাহের মধ্যেই এবার বিমান পরিচালনায় বড় পরিবর্তন আনার ঘোষণা দিল এয়ার ইন্ডিয়া। এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আন্তর্জাতিক রুটে 15% বড় বিমান কমানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। বিমানের নিরাপত্তাজনিত পরিস্থিতি খতিয়ে দেখতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই কাটছাঁট 20 জুন থেকে শুরু হয়ে চলবে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত। টাটা গ্রুপের মালিকানাধীন বিমান সংস্থাটি জানিয়েছে, তাদের 33টি বোয়িং 7878 এবং 7879 বিমানের মধ্যে দুর্ঘটনার পর এরই মধ্যে 26টিতে পরিদর্শন শেষে পরিষেবার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে মরার ওপর খাড়ার ঘা, মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক উত্তেজনা, ইউরোপ ও পূর্ব এশিয়ায় রাতের আকাশসীমা বন্ধ সহ বেশ কিছু কারণে গত 6 দিনে এয়ার ইন্ডিয়ার 83টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে এমন বিশেষ পরিস্থিতিতে যাত্রীদের ভোগান্তি এড়াতে বিকল্প ফ্লাইটে যাত্রার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে সংস্থাটি। না হলে টিকিটের পুরো অর্থ ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছে এয়ার ইন্ডিয়া। জিনাতারা যশোয়া, সময় সংবাদ। যান্ত্রিক গোলযোগের কারণে পরীক্ষার সময় বিস্ফোরিত হয়েছে ইলন মাস্কের স্পেস এক্সের স্টারশিপ 36। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউন্সভিলে শহরে 10ম ফ্লাইট টেস্টের প্রস্তুতির সময় ঘটনা ঘটে। স্পেসএক্স জানায়, বিস্ফোরণের পর টিম স্টার বেজ স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে মিলে দ্রুত সাইটটি সুরক্ষিত করতে নামে। এ ঘটনায় কাছাকাছি জনবসতির ওপর কোনো ঝুঁকি নেই বলে জানায় তারা। পাশাপাশি বাসিন্দাদের এড়িয়ে চলার আহ্বানও জানানো হয়। এ ঘটনার কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও নাসাকে স্পেসএক্সের $1 বিলিয়ন চুক্তিগুলো খতিয়ে দেখার নির্দেশ দেয় হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মাস্কের মধ্যে প্রকাশ্য বিরোধের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে রয়টার্সকে নিশ্চিত করেন 4 ব্যক্তি। কিম জং উন দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক হামলা চালালে উত্তর কোরিয়ায় পাল্টা আক্রমণ চালাবে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এই হুঁশিয়ারি দেন দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার পরিচালক। বলেন, সিউল পারমাণবিক হামলার শিকার হলে ছাড় দেবে না ওয়াশিংটন। এদিকে এমন হুমকির তোয়াক্কা না করে রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান থেকে 10টি মাল্টি লঞ্চার ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। আন্তর্জাতিক মহলের রক্তচক্ষু উপেক্ষা করে দীর্ঘদিন ধরে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। এখনও পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা না চালালেও বারবারই কিম প্রশাসন দাবি করেছে, নিজেদের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে এসব অস্ত্র তৈরি করেছে তারা। এবার পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার নিয়ে পিয়ংইয়ংকে সতর্ক করেছে সিউল। বৃহস্পতিবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার পরিচালক বলেন, কিম জং উন দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক হামলা চালালে উত্তর কোরিয়ায় পাল্টা আক্রমণ চালাবে যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, দক্ষিণ কোরিয়া যদি উত্তর কোরিয়ার পারমাণবিক হামলার শিকার হয়, সেটি ওয়াশিংটন ও সিউলের মধ্যে বিদ্যমান নিরাপত্তা জোটের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এদিকে দক্ষিণ কোরিয়ার এমন হুমকির পরপরই অন্তত 10টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া। রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান থেকে উত্তর পশ্চিম দিকে 10টি মাল্টি লঞ্চার ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কিম প্রশাসন। উত্তর কোরিয়া যেসব মাল্টি লঞ্চার মিসাইল নিক্ষেপ করেছে, সেগুলোকে স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল হিসেবে বিবেচনা করে দক্ষিণ কোরিয়া। নাদিম মারজান, সময় সংবাদ। কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সঙ্গে গোপন ফোনালাপ ফাঁসের ঘটনায় বড় ধরনের রাজনৈতিক বিপাকে পড়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং তার্ন সিনাওয়াত্রা। সীমান্ত সংঘর্ষ নিয়ে আলোচনার ওই কল রেকর্ড ঘিরে শুরু হয়েছে বিক্ষোভ। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তীব্র হয়ে উঠেছে দেশটিতে। ব্যাংককের গভর্নমেন্ট হাউসের সামনে জমায়েত হয়েছেন শতাধিক বিক্ষোভকারী। স্লোগান তুলছেন প্রধানমন্ত্রী পেতং তার্ন সিনাওয়াত্রার বিরুদ্ধে। মূলত সীমান্ত উত্তেজনার সময় একটি বিতর্কিত ফোন আলাপ ফাঁস হওয়ার পর থেকেই রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকে থাইল্যান্ডে। বিরোধীরা বলছেন, ফাঁস হওয়া ফোন আলাপে সীমান্ত সংঘর্ষ নিয়ে সাবেক কম্বোডিয়ান নেতা হুন সেনের সঙ্গে আলোচনায় একপক্ষীয় নমনীয়তা দেখিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তাকে বিরোধী পক্ষ বলে উল্লেখ করায় তৈরি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া।
এই ঘটনার জেরে প্রধানমন্ত্রীর জোট থেকে সরে গেছে একটি বড় অংশীদার দল। তীব্র সমালোচনায় মুখর হয়েছেন জাতীয়তাবাদী ও সামরিকপন্থী গোষ্ঠী। সিনাওয়াত্রার বাবা থাকসিন সিনাওয়াত্রার সমালোচকরাও সুযোগ নিয়ে আরও চাপে ফেলছেন বর্তমান সরকারকে। তীব্র রাজনৈতিক চাপে ক্ষমতা ধরে রাখতে মরিয়া প্রধানমন্ত্রী বলছেন সরকার ও সেনাবাহিনী ঐক্যবদ্ধভাবে সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে। তবে কূটনৈতিক প্রটোকল ভেঙে কম্বোডিয়ার পক্ষ থেকে ফোনালাপ প্রকাশে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে দুই দেশের সম্পর্কে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। মেক্সিকোর ওয়াহাকা উপকূলে আঘাত এনেছে ঘূর্ণিঝড় এরিক। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালেই উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় এরিক। জুন মাসে এমন শক্তিশালী ঘূর্ণিঝড় আগে দেখা যায়নি বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাতে ভূমিধস ও প্রাণঘাতী বন্যার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে ঝড়ের কেন্দ্র স্থলভাগে অগ্রসর হচ্ছে, যার কেন্দ্রীয় অংশে বাতাসের গতিবেগ সবচেয়ে বিধ্বংসী হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন এবার মৌসুমে গড়ে ৮ থেকে ১১টি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে, যার মধ্যে অন্তত 4টি হতে পারে বড় মাত্রার। ইউক্রেনের কিয়েভে রুশ হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। এ পর্যন্ত আহত অন্তত ১৩০ জন। এছাড়া এ হামলায় ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, কিয়েভে হামলায় ব্যবহার করা হয়েছে ৪ শতাধিক ড্রোন ও অন্তত ৩২টি ক্ষেপণাস্ত্র। তবে মস্কোর দাবি হামলার লক্ষ্য ছিল সামরিক কারখানা। স্থল অভিযান চালিয়ে ইউক্রেনের সুমি অঞ্চলের উত্তর পূর্বাঞ্চলের একটি গ্রাম দখলে নিয়েছে রুশ বাহিনী। এদিকে কিয়েভকে জার্মানির ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের সম্ভাবনায় ক্ষুব্ধ হয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন জানান এতে জার্মানি হবে সরাসরি যুদ্ধপক্ষ। অন্যদিকে ন্যাটো সম্মেলনে অংশ নিতে আগাম প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি। সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানতের রেকর্ড। ছাত্র জনতার আন্দোলনের বছর ২০২৪ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৩৩ গুণ। ১২ মাসে জমা অর্থের পরিমাণ ৮.৫ কোটি টাকা। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। আমানতের সুরক্ষা পাওয়ায় বিশ্বব্যাপী কদর রয়েছে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকের, যে জন্য বিভিন্ন দেশের ধনী ব্যক্তিরা তাদের অর্থ সরিয়ে রাখেন সুইস ব্যাংকে। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের ২০২৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া প্রতিবেদনের তথ্য, দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত দাঁড়িয়েছে ৫৮,৯৫,০০,০০০ সুইস ফ্রাঁ, যা দাঁড়ায় ৮,৮৩৪ কোটি টাকায়। অথচ আগের বছর অর্থাৎ ২০২৩ সালে যার পরিমাণ ছিল মাত্র ১,৭৭,০০,০০০ সুইস ফ্রাঁ বা ২৬৪ কোটি টাকা। অর্থাৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৮,৫৭০ কোটি টাকা, এক বছর আগের তুলনায়, যা ৩৩ গুণ বেশি। সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত রাখার ক্ষেত্রে গেল ৫ বছরের মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ। সুইস ব্যাংকের প্রতিবেদন ২০২১ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে বেড়েছে বাংলাদেশিদের আমানত। ২১ সালে আমানত বেড়ে দাঁড়িয়েছিল ৮৭,১১,০০,০০০ সুইস ফ্রাঁতে, যা ইতিহাসের সর্বোচ্চ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পাহাড়, হ্রদ আর বন দ্বারা বেষ্টিত আয়ারল্যান্ডের বলিনাহিন্স ক্যাসল। খোলা আকাশের সৌন্দর্য দেখার জন্য এই ক্যাসলটির প্রতি রয়েছে দর্শনার্থীদের দারুণ আকর্ষণ। আয়ারল্যান্ড থেকে ৭০০ একরের জায়গা জুড়ে অবস্থিত এই ক্যাসলটির আদ্যপান্ত জানাচ্ছেন সৈয়দ জুয়েল। বিখ্যাত মার্টিন পরিবার দ্বারা ১৭৫৬ সালে নির্মিত হয় আয়ারল্যান্ডের বেলিনাহিন্স ক্যাসল। বেলিনাহিন্সে, যার অর্থ দ্বীপের পরিবার, যা বেলিনাহিন্স হ্রদের একটি দ্বীপে নির্মিত দুর্গকে বোঝায়। মার্টিন পরিবার প্রথম তৈরি করে সরাইখানা হিসেবে। ১৮১৩ সালে ব্যাপক সংস্কার করে এর আধুনিকায়ন করা হয়। এই শতাব্দীতেই বিশ্বের অনেক বিখ্যাত ব্যক্তিরা ভ্রমণে আসতেন এখানে। আকাশের সৌন্দর্য উপভোগ করার জন্য পাহাড়ের অলিগলিতে সিঁড়ি তৈরি করে রাখা আছে এখানে, যা এক রোমাঞ্চকর দৃশ্য। আবার লেক ও বনভূমি এই ক্যাসেলের সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণ। ১৯২৩ সালে ভ্রমণে এসে মুগ্ধ হয়ে পুরো জায়গাটি কিনে নেন রণজিৎ সিং, যিনি প্রিন্স অফ ক্রিকেটার্স নামে পরিচিত। সৌন্দর্য বর্ধনে বিনিয়োগ করেন বিশাল অর্থ।
1931 সালে তার মৃত্যুর পর জায়গাটি কিনে নেন ম্যাককরম্যাক। 1946 সাল পর্যন্ত তিনিই ছিলেন এর মালিক। 1949 সালে আইরিশ পর্যটন বোর্ড এটি অধিগ্রহণ করে। 1952 সালে তারা বিক্রি করে দেয়। তখন থেকেই ব্যক্তি মালিকানায় রয়েছে এই ক্যাসেলটি। বর্তমানে এই ক্যাসেলটি হোটেল হিসেবে ব্যবহৃত হচ্ছে। দেশ বিদেশের দর্শনার্থীরা এর সৌন্দর্য দেখতে ভিড় জমান প্রতিদিন। মার্কিন সাবেক প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড ও তার স্ত্রী সহ বিশ্বের অনেক বিখ্যাত লেখক, কবি, সাহিত্যিকরা ভ্রমণ করেছেন এই ক্যাসেলটিতে। শত শত বছরের ইতিহাস লুকিয়ে রয়েছে এই বেলিনেহিন্স ক্যাসেলে। এখনো এর সৌন্দর্য দেখতে শত শত পর্যটক ভিড় করেন এই ক্যাসেলটির বাহিরে এবং ভেতরের সৌন্দর্য দেখতে। বিশেষ করে এর চারিদিকে পাহাড় এবং লেকের সৌন্দর্য দারুণ উপভোগ। আয়ারল্যান্ডের বেলিনেহিন্স ক্যাসেলের সামনে থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। ভারতের নয়াদিল্লিতে সাবেক 2 সাংবাদিকের উদ্যোগে গড়ে উঠেছে এক ভিন্ন ধরনের প্রজেক্ট কবি ব্রিং ইওর ওন বটল, যেখানে পুরানো মদের বোতলকে দেয়া হয় নতুন রূপ, তৈরি করা হয় ঘর সাজানোর নানা ধরনের জিনিস। ঘরের ভেতর শোভা পাচ্ছে নানা রঙের পুরনো মদের বোতল। বোতলগুলোতে দেয়া হয়েছে নতুন রূপ। কোনো বোতলকে রূপান্তর করা হয়েছে ল্যাম্পে, আবার কোনোটিকে বানানো হয়েছে পানি খাওয়ার গ্লাস সেটে। এমন চিত্রের দেখা মিলল ভারতের নয়াদিল্লিতে। কবি ব্রিং ইওর ওন বটল নামের একটি প্রজেক্টের মাধ্যমে নেওয়া হয়েছে এমন উদ্যোগ। এই প্রজেক্টের কর্ণধার দেশটির 2 সাবেক সাংবাদিক মাধুরী বলদি ও অমিত সিং। পরিবেশ নিয়ে ভালোবাসা থেকেই একদিন নিজেদের ব্যবহৃত বোতল দিয়ে গ্লাস বানানো শুরু করেন তারা। বোতলগুলো দিয়ে তাদের তৈরি জিনিসের ছবি সামাজিক মাধ্যমে দিয়ে পান ভালো সাড়া। এরপরই শুরু হয় কবির পথ চলা। ক্রেতাদের থেকে এই পণ্য তৈরির জন্য উৎসাহ পাচ্ছেন বলে জানান মাধুরী ও অমিত। এটি দেখতে সুন্দর। আমাকে যখন বলা হলো এটি পরিবেশ বান্ধব, তখন আমার এটি কেনার বিষয়ে আরো বেশি আগ্রহ জন্মালো। কারণ এখনকার যুগে আমরা যা কিনি তার বেশিরভাগই পরিবেশ বান্ধব নয়। এজন্য পরিবেশের অনেক ক্ষতি হয়। এটি দিয়ে পরিবেশের কোনো ক্ষতি হবে না, তাই আমি এই পণ্যটি অবশ্যই কিনবো। এই বোতলগুলো তৈরির পেছনেও রয়েছে আলাদা গল্প। জড়ো করা হয় শত শত ফেলে দেয়া মদের বোতল। এরপর সেগুলো পৌঁছে দেয়া হয় একটি সংগ্রহ কেন্দ্রে, যেখানে রং আর ব্র্যান্ড অনুযায়ী বাছাই হয় এই মদের বোতলগুলো। এই প্রজেক্টে নিজেদের ব্যবহৃত পুরনো কাচের বোতল নিয়ে এসেও সেগুলো নতুন রূপ দিতে পারবেন ক্রেতারা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। স্কটল্যান্ডে তৈরি করা হয়েছে শতভাগ পুনর্ব্যবহৃত উপাদানে গড়া ইট কে ব্রিক নামের এই প্রযুক্তি কার্বন নিঃসরণ কমাবে শতকরা 95%। বর্তমানে এটি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ব্যবহারের জন্য সনদপ্রাপ্ত এবং ইউরোপীয় ইউনিয়নের অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। স্কটল্যান্ডের এডিনবরায় ধ্বংসাবশেষ, পুরানো ইট আর বর্জ্য দিয়ে বানানো হচ্ছে বিশেষ এক ধরনের ইট। কেনোটেক কোম্পানির উদ্ভাবিত কেব্রিক নামের এই ইট ভবন তৈরির খরচ কমাবে। এটি তৈরিতে আগুনে পোড়ানোর কোনো ধাপ নেই, ফলে কমে গেছে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের প্রয়োজন। এতে করে কার্বন নিঃসরণ কমবে শতকরা 95%। প্রতিষ্ঠানটি জানায় যুক্তরাজ্যে মোট বর্জ্যের 65%ই আসে নির্মাণ খাত থেকে, কিন্তু প্রতিটি কেব্রিক বর্জ্যকে রিসাইকেল করে ভূমি ভরাট রোধ করে। এই ইট পাওয়া যাচ্ছে মোট 12টি রঙে। সাধারণ মাটির রং থেকে শুরু করে ম্যাজেন্টা, হলুদ কিংবা অন্যান্য উজ্জ্বল রঙেও তৈরি হচ্ছে এই ইট। কেনোটেকের কারখানা প্রতি বছর 20 লাখ ইট উৎপাদন করছে। চাহিদা বাড়লে তা 40 লাখ পর্যন্ত বাড়ানো সম্ভব বলেও জানায় কোম্পানিটি। বর্তমানে কেব্রিক যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ব্যবহারের জন্য সনদপ্রাপ্ত। ইউরোপীয় ইউনিয়নের অনুমোদনেরও প্রক্রিয়ায় রয়েছে এটি। কাকুলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সামরিক স্থাপনায় পাল্টাপাল্টি হামলায় ইরান ইসরায়েলের সংঘাতে জড়ানো নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত 2 সপ্তাহের মধ্যে। যোগ দিলে নরক হবে পুরো অঞ্চল, তেহরানের হুঁশিয়ারি। এবার 10টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। সিউল পারমাণবিক হামলার শিকার হলে ছাড় দেবে না ওয়াশিংটন, হুঁশিয়ারি দক্ষিণ কোরিয়ার। এই ছিল আন্তর্জাতিক সময়ের। সঙ্গেই থাকুন সময়।